হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন টু দ্য চ্যানেল। প্রতিদিনের মতো আজও একটি পেজ তোমাদের সলভ করানো হবে। আজ আবার একটি কস্টিংয়ের পেজ নিয়ে এসেছি, চলো দেখে নেওয়া যাক। পেজ নাম্বার আছে বিবিকুণ্ডু থেকে 480 পেজ। দেখো MCQ 1, সম্ভার খতিয়ান তৈরি করে, স্টোর লেজার্স তৈরি করে, দেখো মজুদ বিভাগ। অপশন সি। 1-এর পরে 3, ওকে, এটা 2, 3 দুবার আছে। কোশ্চেন 2, নিচের কোন পদ্ধতিতে কাঁচামাল বিলির মূল্যায়ন করলে অন্তিম মজুদ সম্ভার বর্তমান মূল্যে প্রদর্শিত হয়? তাহলে কারেন্ট মার্কেট প্রাইসে থাকে ফিফো, তার মানে আগের ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে তৈরি হয়ে যাওয়া মালগুলো আগে বেরিয়ে যাবে, তার মানে কি কারেন্ট মেটেরিয়ালসগুলো পড়ে থাকবে। তাহলে ফিফো পদ্ধতিতে যে ক্লোজিং স্টক পড়ে থাকে সেটা কারেন্ট প্রাইসে থাকে। ওকে। 3, নিচের নথিগুলির মধ্যে কোনটি মজুদগার থেকে উৎপাদন বিভাগে কাঁচামাল বিলির ক্ষেত্রে ব্যবহার করা হয়? মজুদগার থেকে উৎপাদন বিভাগে কাঁচামাল বিলি, তার মানে ইস্যুর জন্যে। তাহলে স্টোর রিকুইজিশন নোট। এ, কাঁচামালের যাচনপত্র, স্টোর রিকুইজিশন নোট। নেক্সট কোশ্চেন, নিচের ব্যক্তিদের মধ্যে ক্রয় ফরমাস কে তৈরি করেন? দেখো ক্রয় ফরমাসের জন্য রিকোয়েস্ট করে মজুদ রক্ষক, বাট তৈরি করে ক্রয় ব্যবস্থাপক। অপশন বি। 5, কারখানার প্রবেশদ্বার থেকে নিজ নিজ কাজের বিভাগে পৌঁছাতে যে সময় নষ্ট হয় তাকে বলে স্বাভাবিক অলস সময়। অপশন বি। নেক্সট কোশ্চেন, কোনো শ্রমিকের দক্ষতা স্তর 80%, ওকে, এফিসিয়েন্সি 80%, কোনো কাজের মানক সময় স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে কত, 60, উক্ত শ্রমিকের ওই কাজে ব্যয়িত সময় কত হবে? ওকে, তাহলে আমাদের ফর্মুলা কি, স্ট্যান্ডার্ড টাইম বাই টাইম টেকেন ইন্টু 100 ইকুয়ালস টু 80%। তাহলে এখানে আমাদের স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে 60 বাই টাইম টেকেন ইকুয়ালস টু 80 বাই 100। তাহলে অ্যাকচুয়ালি 60 ইন্টু 100 বাই 80 সমান সমান হচ্ছে টাইম টেকেন। কুড়ি দিয়ে কাটলাম, এখানে 5 থাকছে, এখানে 4 থাকছে, এখানে হচ্ছে 15। তাহলে হচ্ছে টাইম টেকেন ইকুয়াল টু 75, 75। দেখো অপশান হচ্ছে মানক সময়ের থেকে বেশি, মানক সময়ের থেকে কম, মানক সময়ের সমান, মানক সময়ের 80%। এটা তো কোনোভাবেই হবে না। তাহলে মানক সময় থেকে স্ট্যান্ডার্ড টাইমের থেকে বেশি, কারণ স্ট্যান্ডার্ড টাইম কি আছে দেওয়া আছে 60, আর আমাদের টাইম টেকেন বেরিয়েছে কত, 75। তাহলে স্ট্যান্ডার্ড টাইমের থেকে টাইম টেকেন বেশি। রোমান 7, সময় আরক্ষণের উদ্দেশ্য হলো শ্রমিকের দক্ষতা যাচাই, কারেক্ট, অলস কাজের সময় নির্ধারণ, কারেক্ট, সময়ের সদ্ব্যবহার, কারেক্ট, এদের সবকটি। অপশন ডি। ওকে। কোশ্চেন নাম্বার 8, মজুরির পরিমাণ কোন বিষয়ের উপর নির্ভর করে? ওকে, মজুরির পরিমাণ, কাজের পরিমাণ, কারেক্ট, কাজের সময়টাও কারেক্ট। তাহলে অপশন সি, এ এবং বি উভয়ই। কারণ ওয়েজেস সাধারণত পেমেন্ট করা হয় কীভাবে, কাজের পরিমাণের উপর ডিপেন্ড করে অথবা সময়ের উপর বেস করে, তাহলে এই দুটোর উপরে। কোশ্চেন 9, যে উপরিব্যয়ের একটি অংশ স্থির এবং অপর অংশ পরিবর্তনশীল হয় তাকে অর্ধ পরিবর্তনশীল উপরিব্যয় বলে। অপশন সি। নেক্সট,
10 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অর্ধ পরিবর্তনশীল উপরিব্যয়ের উদাহরণ নয়? ওকে, উদাহরণ নয়। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, রিপেয়ার্স, সেমি ভেরিয়েবল, টেলিফোন এক্সপেন্সেস, সেমি ভেরিয়েবল, ইলেকট্রিক বিল। অ্যাকচুয়ালি ইলেকট্রিক বিলস যদি পাওয়ার হয় তাহলে সেমি ভেরিয়েবল বা ভেরিয়েবল। জেনারেল ম্যানেজারের বেতন, এটা ফিক্সড, এটা যেহেতু ফিক্সড ওভারহেড সুতরাং এটা অর্ধ পরিবর্তনশীল নয়। নিচের কোনটি উপরিব্যয়ের অংশ? উপরিব্যয়ের অংশ, ডেপ্রিসিয়েশন অবভিয়াসলি, রেন্ট অফ ফ্যাক্টরি ইয়েস, আর ফোরম্যান স্যালারি ইয়েস, এদের সবকটি, তাহলে অপশন ডি। আয়কর প্রদান যার অন্তর্ভুক্ত, ফ্যাক্টরি ওভারহেড রং অ্যান্সার, অফিস সংক্রান্ত উপরিব্যয় অফিস ওভারহেড রং অ্যান্সার, সি বিক্রয় সংক্রান্ত উপরিব্যয় এটাও রং অ্যান্সার, তাহলে অপশন কি ডি, এদের কোনোটি নয়। কোশ্চেন 13, একটি ভাড়ায় দেওয়া গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য থেকে কোনটি ছাড়যোগ্য নয়? ওকে, কোনটি ছাড়যোগ্য নয়, অর্থাৎ অ্যানুয়াল ভ্যালু থেকে কোনটা মাইনাস হবে না? বাড়িটির অগ্নি বিমার প্রিমিয়াম, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, কারণ পৌর কর মাইনাস হয়, স্ট্যান্ডার্ড ডিডাকশনও মাইনাস হয়, বাড়ি মেরামতির জন্য ঋণকৃত অর্থ মাইনাস হয়, তাহলে বাড়িটির অগ্নি বিমার প্রিমিয়াম, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম। 14, কোনো ভাড়া দেওয়া বাড়ির ন্যায়সঙ্গত প্রত্যাশিত ভাড়া নির্ধারণের নিচের কোনটি বিবেচনা করা হয় না? ওকে, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ক্যালকুলেশনের জন্য কোনটাকে নেওয়া হয় না? আমরা কি জানি? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ইজ হায়ার অফ মিউনিসিপাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে এখানে বলছি কি মোট পৌরমূল্য প্রকৃত ভাড়া, অপশন বি, কারণ এটা অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল বা রেন্টাল ভ্যালুতে কাজে লাগে প্রকৃত ভাড়া। আর পৌরমূল্য মানে হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু, প্রমিত ভাড়া হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট, আর হচ্ছে ন্যায্য ভাড়া হচ্ছে ফেয়ার রেন্ট। এই তিনটে আমার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করতে গেলে লাগে, তাহলে বি, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে বলেছিল বিবেচনা করা হয় না। 15, যদি ভাড়ায় দেওয়া বাড়ির নিট বার্ষিক মূল্য 80,000 টাকা হয়, তাহলে নিট বার্ষিক মূল্য, তাহলে নিট অ্যানুয়াল ভ্যালু দিয়েছে 80,000 টাকা। গৃহ সম্পত্তির করযোগ্য আয় হবে, ওকে, যদি আর ইন্টারেস্ট অন লোন না থাকে, এখান থেকে 30% মাইনাস হয়ে যাবে, তাহলে 30% হচ্ছে কত? 24,000 মাইনাস করলে থাকছে 56,000, তাহলে ওখান থেকে আয় হবে 56,000। গৃহ সম্পত্তির করযোগ্য আয় জিজ্ঞাসা করেছে, তাহলে ধরে নিচ্ছি ইন্টারেস্ট অন লোন নেই, তাহলে 56,000 আয়, অপশন বি। আয়কর আইন 1961 এর কোন ধারায় স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তির সংজ্ঞা দেওয়া হয়েছে? স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তির সংজ্ঞা সি, অপশন সেকশন 2 আর সাবসেকশন 42A। 17, আয়কর আইনের 1961 অনুযায়ী নিচের কোনটি মূলধনী সম্পত্তি নয়? ওকে, মূলধনী সম্পত্তি নয়, বাড়ি মূলধনী সম্পত্তি, কারবারের সুনাম মূলধনী সম্পত্তি, রাস্তার পারমিট মূলধনী সম্পত্তি, ভারতে অবস্থিত গ্রামাঞ্চলে জমি মূলধনী সম্পত্তি নয়, তাহলে অপশন ডি। কোশ্চেন 18, মূলধনী সম্পত্তির হস্তান্তর বলতে বোঝায় কেবলমাত্র বিক্রয়, কেবলমাত্র বিনিময়, কেবলমাত্র ত্যাগ, এদের সবকটি, অপশন ডি। এরপর হচ্ছে 19, নিচের কোন আয়টি মূলধনী আয় খাতে করযোগ্য হবে না? প্রথমটাই, ব্যবসার মজুদ পণ্য বিক্রয় করে আয়, কৃষি জমি বিক্রয় করে আয়, ওকে, এটাও ব্যক্তিগত গাড়ি বিক্রয় করে আয়, তাহলে সবকটি, অপশন ডি। 20, লটারি থেকে প্রাপ্ত নিট আয় 69,100, লটারি থেকে প্রাপ্ত মোট করযোগ্য আয়ের উৎসমূলে কর কাটার হার টিডিএস আছে 30.9% হবে, তাহলে মোট করযোগ্য আয়, ওকে, মোট করযোগ্য আয় তাহলে 69,100 ইন্টু 100/100 থেকে মাইনাস হবে কত? টিডিএস এর পার্সেন্টেজ 30.9।
তাহলে 1,00,000 টাকা, অপশন বি। 21, পারিবারিক পেনশনের পরিমাণ 54,000। ওকে, ফ্যামিলি পেনশন 54,000 টাকা হলে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ কত হবে? আমরা কি জানি ছাড়ের পরিমাণ দুটো অপশনের মধ্যে যেটা ছোট, একটা কি ম্যাক্সিমাম হচ্ছে 15,000, আর একটা হচ্ছে কি যা পেনশন থাকবে তার 1/3। তাহলে 15,000 আর 18,000 মধ্যে কত? 15,000 ছোট, তাহলে ছাড়ের পরিমাণ হবে 15,000 টাকা। 15,000 টাকা, আর অ্যাকচুয়ালি কি ওই পেনশনের 1/3, যেটা ছোট হবে সেটা ছাড়। কোশ্চেন নাম্বার হচ্ছে 22, নিচের কোনটি অন্যান্য উৎস থেকে আয় হিসাবে করযোগ্য নয়? নিচের কোনটি অন্যান্য উৎস থেকে আয় হিসাবে করযোগ্য নয়? ওকে, নয় আছে, তাহলে উপভাড়া থেকে আয়, অবভিয়াসলি আদার সোর্স, ভারতের বাইরে অবস্থিত কৃষিজমি আদার সোর্স, আংশিক নিয়োগ থেকে বেতন, পার্ট টাইম স্যালারি। ওকে, পার্ট টাইম স্যালারি হলেও কি এটা যাবে ইনকাম ফ্রম স্যালারি আন্ডারে, তাহলে এটা হচ্ছে অপশন সি। আয়কর আইন 1961 অনুযায়ী নিজ বসবাসের বাড়ি মেরামতের জন্য ঋণের উপর প্রদত্ত সুদের সর্বোচ্চ সীমা হচ্ছে কত? 30,000। যদি নিজে বসবাস করে সেক্ষেত্রে বাড়ির ম্যাক্সিমাম লিমিট যদি লোন নিয়ে থাকে রিপেয়ার্স পারপাসে বা রিনিউয়াল পারপাসে বা রিকনস্ট্রাকশন 30,000, আর যদি কেনার বা কনস্ট্রাকশন পারপাসে নেয় তাহলে 2,00,000 টাকা। আয়কর আইনের ক্ষেত্রে কোন ধারা অনুযায়ী বা অনুসারে কোনো আয় অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হবে? ধারা হচ্ছে 56। ওকে, পেজ ফিনিশ। পেজটা খুবই সহজ ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ক্যালকুলেশন দেয়নি বললেই চলে। এরকম পেজ থাকলে 24-24 নেওয়া উচিত। ওকে, তোমরা সবাই ঠিকঠাকভাবে দাগিয়ে নেবে, রেগুলারলি প্র্যাকটিস করতে থাকবে। এই পেজ যেহেতু ফিনিশ হয়ে গেছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।